শুভ অপরাহ্ন। আমি ইগনু রিজিওনাল সেন্টার কলকাতা থেকে অর্চিতা শীল, বিপিএসসি 133 ব্লক 2 ইউনিট 2 এর টপিক মেথডস অফ কম্পারেটিভ পলিটিক্যাল অ্যানালিসিস অর্থাৎ তুলনামূলক রাজনীতির তুলনার ক্ষেত্রে কি কি পদ্ধতি ব্যবহার করা হয় সেই বিষয়ে আমি আমার বক্তব্য পেশ করছি। সমাজবিজ্ঞানের যে কোনো শাখার যদি আমরা আলোচনা করে থাকি সেখানে দেখা যায় যে তারই মতো তুলনামূলক রাজনীতি বিষয়ক আলোচনাটাও কখনোই স্ট্যাগনেন্ট নয় বা এটা একটা গতিশীল বস্তু বা বিষয়বস্তু হিসেবে বিবেচিত হয়ে থাকে। সময় এবং স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখা যায় যে তুলনামূলক রাজনীতির আলোচনার এই যে বিষয়বস্তু তার পরিবর্তনও ঘটে থাকে। নতুন নতুন বিষয় আলোচনার অঙ্গীভূত হয়ে থাকে। তাই আলোচনার ক্ষেত্রে অনেক সময় সনাতন বিষয় বা সাবেকি বিষয় এবং সাম্প্রতিককালে যে সমস্ত বিষয় সংযুক্ত করা হয়েছে বা সংযোজিত বিষয় সেই দুটোর মধ্যে পর্যালোচনা যদি আমরা করে থাকি তাহলেই দেখা যায় যে তুলনামূলক রাজনীতির আলোচনা অনেক ক্ষেত্রে সার্থক হয়ে ওঠে। প্রথমেই যেটা বলা যেতে পারে যে তুলনামূলক রাজনৈতিক আলোচনায় আমরা প্রথমেই যে বস্তুটা নিয়ে আসি সেটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা। আগে যেমন তুলনামূলক রাজনীতির আলোচনা যখন করা হতো তখন দেখা যায় যে সেখানে শুধুমাত্র আলোচনার কেন্দ্রীভূত বা কেন্দ্রীয় বিষয় ছিল আমরা বলতে পারি গভর্নমেন্ট বা সরকার। কিন্তু বর্তমানে আধুনিক তুলনামূলক রাজনীতির আলোচনা যদি করে থাকি সেখানে দেখা যায় যে সেই আলোচনার কর্মক্ষেত্র অনেক বেশি কি হয়েছে, প্রসারিত হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে রাজনীতির বিষয়টি অনেক বেশি প্রসারিত হয়ে থাকে। তাই ভাষা রাজনীতি বলো, সাংস্কৃতিক রাজনীতি বলো ইত্যাদি সমস্ত কিছু বিষয় আজকে পলিটিক্স বা রাজনীতির মধ্যে ইনকর্পোরেটেড হয়েছে বা অন্তর্ভুক্ত হয়েছে। ফলে তুলনামূলক রাজনীতি রাজনৈতিক ব্যবস্থাকে সেগুলির বোঝার জন্য বিভিন্ন বিষয়কে এখন তার মধ্যে অঙ্গীভূত করে এবং দেখা যায় যে যেগুলির মধ্য দিয়ে হয়তো দেখা যায় যে হয়তো আপাতপক্ষে মনে হবে যে এগুলোর সঙ্গে সরকারের হয়তো সংযুক্ততা নেই, কিন্তু তাহলেও দেখা যায় যে সেগুলো আলোচনার মধ্যে ঢুকে আসে এবং যার ফলে দেখা যাচ্ছে যে তারই পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে তুলনা করা যায় বা কম্পেয়ার করা যেতে পারে। এখন যেটা বলা যেতে পারে যে সেটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক ব্যবস্থাকে যখন আমরা ব্যাখ্যা করব তাহলে সেক্ষেত্রে তার পার্শ্বিক বা পারিপার্শ্বিক পরিবেশ বা সমগ্র পরিবেশ এনভায়রনমেন্ট অ্যাজ এ হোল সেটাও আমাদের জানার প্রয়োজন আছে। সুতরাং দেখা যায় যে রাজনৈতিক ব্যবস্থা সমগ্র পরিবেশে একটা সিস্টেম বা ব্যবস্থা হিসেবে পরিগণিত হয়ে থাকে। রাজনৈতিক ব্যবস্থা ছাড়াও রয়েছে সেখানে আরো কিছু কিছু ব্যবস্থাকে আমাদের কি করতে হয়, জানতে হয়। সেটা হচ্ছে একটা দেশের সামাজিক ব্যবস্থা বা সোশ্যাল সিস্টেম, এছাড়া হচ্ছে সাংস্কৃতিক ব্যবস্থা, তার পলিটিক্যাল সিনারিও ইত্যাদিকে বলা যেতে পারে। মনে রাখতে হবে বা মনে রাখা প্রয়োজন যে এই প্রত্যেকটি ব্যবস্থা যদি কোনো রকম ভাবে কি হয়ে যায়, বদ্ধ হয়ে যায় অর্থাৎ ক্লোজড হয়ে যায়, তবে সেক্ষেত্রে কিন্তু কি করা যায় না, সেইভাবে কিন্তু তাহলে তুলনামূলক রাজনীতির আলোচনাটা অনেকটাই অসম্পূর্ণ থেকে থাকে। তাই দেখা যায় যে প্রত্যেকটি ব্যবস্থা সবসময় ওপেন হবে অর্থাৎ বদ্ধ ব্যবস্থা নয়, বরং এগুলি প্রত্যেকে একে অপরের সঙ্গে ভীষণভাবে সংযুক্ত এবং বলা যায় এক কথায় একে অপরকে ভীষণভাবে ইনফ্লুয়েন্সড করে বা প্রভাবিত করে থাকে। সুতরাং রাজনৈতিক ব্যবস্থাকে যদি আমাদের বুঝতে হয় বা বোঝার জন্য তাহলে কি করতে হবে, অন্যান্য ব্যবস্থাকেও আমাদের জানা প্রয়োজন আছে এবং বিভিন্ন ব্যবস্থার মধ্যে পারস্পরিক রিলেশন বা সম্পর্ক কিরকম আছে সেটাও আমাদের অবহিত হতে হয়।
রাজনৈতিক ব্যবস্থায় নিশ্চয়ই কি হচ্ছে, সরকার একটা বিরাট অংশ বা ইম্পর্টেন্ট পার্ট নিশ্চয়ই, কিন্তু রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন পলিটিক্যাল পার্টি রয়েছে, বিভিন্ন গ্রুপ রয়েছে, তারাও কিন্তু বিভিন্ন ধরনের কাজ সমাধান করে থাকে রাজনৈতিক ব্যবস্থাকে বোঝার জন্য। তাই বলা যায় যে এই সমস্ত গোষ্ঠীর যে বলতে পারো কার্যকলাপ বা বলা যায় যে তাদের যে বিহেভিয়ার বা তাদের যে আচার আচরণ, পারস্পরিক ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া ইত্যাদি সম্পর্কেও আমাদের জ্ঞান থাকা প্রয়োজন আছে। তবেই তাহলে সেই দেশের পার্টিকুলার রাজনৈতিক ব্যবস্থাকে আমাদের ভালোভাবে জানা সম্ভব হবে। এবারে একটা নতুন কনসেপ্টের কথা বলি, দ্যাট ইজ হচ্ছে সুশীল সমাজ। সাম্প্রতিক কালে যদি আমরা পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্ব বা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে একটা নতুন কনসেপ্ট আসে, দ্যাট ইজ দ্য সুশীল সমাজ। সুশীল সমাজকে তো আমাদের কাছে প্রশ্ন আসতেই পারে যে সুশীল সমাজ কাকে বলে। সেক্ষেত্রে বলা যেতে পারে যে সুশীল সমাজ বলতে সাধারণভাবে বলা যায় যে নিশ্চয়ই সেখানে রাষ্ট্র থাকবে, রাষ্ট্রের পার্ট এন্ড পার্সেল হিসেবে সরকার থাকবে। এছাড়াও দেখা যায় যে প্রাতিষ্ঠানিক যে বলতে পারো যে রাজনীতি রয়েছে, তারই একটা বলতে পারো যে প্রতিবাদ বলবো না, তাকেই একটা চ্যালেঞ্জ জানিয়ে থাকে এই সুশীল সমাজ। তার মানে কি, এই কথাটির মানে কেন, হঠাৎ সুশীল সমাজ কথাটি এলো কেন? সেখানে দেখা যায় যে সুশীল সমাজে সাধারণত দেখা যায় যে পলিটিক্যালি বা রাজনৈতিক থেকে বলতে পারো যে মানুষজন অনেক বেশি কনসাস হয়ে থাকে রাজনীতি, পলিটিক্স, রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে, কিন্তু মানুষ অনেক বেশি কি হয়ে থাকে বলা যেতে পারে কনসাস বা বলতে পারো যে সচেতন হয়ে থাকে। সুতরাং দেখা যায় যে তাই বলতে পারো, অনেকে বলেন যে তাহলে যদি আমাদের প্রথাগত রাজনীতির বাইরে যেতে হয়, তাহলে বাইরে গিয়ে সুশীল সমাজ তাহলে কি করতে পারে, যেখানে মানুষ অনেক জনসংখ্যার একটা বিরাট অংশ যখন সচেতন হয়ে যাচ্ছে বা কনসাস হয়ে যাচ্ছে, তারা কি করতে পারো যে এই সুশীল সমাজ তাদের রাষ্ট্র যে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে, সেই সিদ্ধান্তকে অনেক বেশি কি করতে পারে, প্রভাবিত করতে পারে বা একটা সুগঠিত রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে থাকে। তাই আজকের দিনে বলা যায় যে বলতে পারো অ্যাজ পার এক্সাম্পল, ধরো পরিবেশবাদ বা পরিবেশ ইত্যাদি সম্পর্কে রাষ্ট্রের মানুষের যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, যে কনসাসনেস বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে সেটাও কিন্তু এটা সুশীল সমাজের রেজাল্ট বা ফল হিসেবে আমরা তাকে উল্লেখ করতে পারি। তবে সুশীল সমাজের এই ছোঁয়া বা কনসেপ্টটা প্রথমে সাধারণত কি হয়েছিল, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেই এসেছিল বা ইউরোপিয়ান দেশসমূহে এসেছিল। কারণ আগের থেকে যদি আমরা আলোচনা দেখে থাকি, সেখানে দেখা যায় যে তুলনামূলক রাজনীতির যদি আলোচনা হয়ে থাকে, সেখানে কিন্তু প্রথম দিকে এই আলোচনা ছিল ভীষণভাবে ইউরোপ সেন্ট্রিক, অর্থাৎ ইউরোপে ইউরোপ মহাদেশে সাধারণত এই আলোচনা প্রথম বলতে পারো যে প্রথম অঙ্কুরণ ঘটেছিল এই ইউরোপীয় মহাদেশে। সুতরাং বলা যায় যে তুলনামূলক রাজনীতির আলোচনার ক্ষেত্রে আগে এই ডেভেলপড ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো দেশের মধ্যে কম্পারেটিভ পলিটিক্স এর আলোচনাটা অনেক বেশি সীমাবদ্ধ ছিল। কিন্তু যুগ এগিয়েছে এবং সঙ্গে সঙ্গে দেখা গেছে যে 1960 সাল থেকে এই দৃষ্টিভঙ্গিরও অনেকখানি র্যাডিক্যাল চেঞ্জ বা পরিবর্তন ঘটে গেছে এবং আধুনিক তুলনামূলক রাজনীতির আলোচনায় নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আমরা তাকে অমিট করতে পারি না। ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও যখন বলে থাকি, সঙ্গে সঙ্গে আজকে আমরা কিন্তু আফ্রিকা, এশিয়ান কন্টিনেন্ট অর্থাৎ আফ্রো এশীয় মহাদেশ এবং ল্যাটিন আমেরিকার বলতে পারো যে সমস্ত অনগ্রসর উন্নয়নশীল রাষ্ট্রের রাজনীতিকেও আমরা উন্নীত করে থাকি। তাই তুলনামূলক রাজনীতি আজকে বলতে পারো সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, অর্থাৎ বলতে পারো তার একটা সোশিওলজিক্যাল অ্যাসপেক্ট থাকে, নৃতত্ত্ব, অ্যানথ্রোপোলজিক্যাল, রাষ্ট্রনীতি, অর্থনীতি বা সমাজ বিজ্ঞান থেকে আরো অনেক ধরনের রেলিভেন্ট যে মেটেরিয়াল বা প্রাসঙ্গিক যে উপাদান, সেগুলোকে কি করে গ্রহণ করে আলোচনার ক্ষেত্রকে
অনেকখানি কি করার চেষ্টা করে, প্রসারিত করার চেষ্টা করে। অর্থাৎ তারা তা কখনোই এই আলোচনাকে কখনো লিমিটেড ওয়েতে রাখে না বা ক্ষুদ্র পরিসরের মধ্যে রাখে না। এবং আলোচনার মধ্যে দেখা যায় যে তাহলে কি দেখা যায়, সেখানে আমরা সমাজতত্ত্বকে আনছি, রাজনীতিকে আনছি, অর্থনীতিকে আনছি। এর ফলে দেখা যাচ্ছে যে এই আন্তঃবিদ্যা বলতে পারো যে শৃঙ্খলা দৃষ্টিভঙ্গি গ্রহণ করে বিষয়টিকে অনেক বেশি কি করা হয়ে থাকে, বলা যেতে পারে প্রাণবন্ত করে তোলা হয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী সিডনি ভার্বার কথা আমরা বলতে পারি। এবং সেক্ষেত্রে দেখা যায় যে সিডনি ভার্বার খুব সঙ্গতভাবে একটা কথা বলেছিলেন যে তুলনামূলক রাজনীতির আলোচনায় দেখা গেছে যুগের সঙ্গে সঙ্গে একটা রেভলিউশন বা বিপ্লব সংগঠিত হয়েছে। তুলনামূলক রাজনীতির আলোচনায়, যেটা সনাতনপন্থী আলোচনায় সরকারের বলতে পারো যে ভূমিকা ছিল বা সরকারকে নিয়ে আলোচনা, তুলনামূলক রাজনীতির আলোচনা সনাতন দৃষ্টিভঙ্গিতে যেখানে কেন্দ্রীভূত ছিল, পরবর্তীকালে দেখা গেছে যে সেখানে রাজনৈতিক প্রক্রিয়া অর্থাৎ পলিটিক্যাল প্রসেস এবং যে তাদের অ্যাক্টিভিটি বা কার্যাবলী, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবং দেখা যায় যে যেটা বলতে পারো আগেই যেটা বলেছি, পশ্চিম ইউরোপের যে জটিল রাজনৈতিক প্রক্রিয়া সেটাকে তো তুলনামূলক রাজনীতি আলোচনা করেছে। এছাড়াও বলতে পারো যে পরবর্তীকালে যে সমস্ত দেশগুলো স্বাধীনতা প্রাপ্ত হয়েছে, অর্থাৎ এশিয়ান কন্টিনেন্ট, আফ্রিকান কন্টিনেন্টে যে সমস্ত নতুন নতুন রাষ্ট্র গড়ে উঠেছে, তাদের সমস্ত বা ল্যাটিন আমেরিকার ধরো অনুন্নত রাষ্ট্রগুলো বা উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলির মধ্যেও আলোচনা প্রসারিত হয়েছে। কি কি আলোচনা এসেছে, সেখানকার রাজনৈতিক সিস্টেম বা পলিটিক্যাল বলতে পারো যে রাজনৈতিক ব্যবস্থা, সেখানকার মানুষদের অর্থনৈতিক পরিস্থিতি, ইকোনমিক আসপেক্ট, তাদের যে সামাজিক ব্যবস্থা বা সোশ্যাল সিস্টেম, বা তাদের বলতে পারো যে তারা অন্যান্য দেশের সঙ্গে কিভাবে সম্পর্ক স্থাপন করছে, এই সমস্ত বিষয়গুলি রাজনৈতিক আলোচনার মধ্যে চলে এসেছে। তাই বর্তমান যুগে বলতে পারো যে কম্পারেটিভ পলিটিক্স বা তুলনামূলক রাজনীতির আলোচনা আজকে ভীষণভাবে কি হয়ে যাচ্ছে, রেলিভেন্ট হয়ে যাচ্ছে বা সেখানে ভীষণভাবে প্রাসঙ্গিকতা এসে যাচ্ছে। এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলনার প্রয়োজনীয়তা। বলা যায় যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বলা যায় যে তুলনা করার কেন প্রধান কি কি কারণ রয়েছে, what are the reasons behind the comparison among the various political systems। সেখানে বলতে গিয়ে ফরাসি চিন্তাবিদ টকভিল বলেছিলেন যে বা মনে করেছিলেন যে যে কোনো যদি দুটো বিষয় বা বিষয় মানে দুটো বিষয় বেশি বিষয়ের মধ্যে বলা যায় যে সেখানে তুলনা যদি করতে হয়, তবে কিন্তু সেখানে কিন্তু এই কনসেপ্টের আনয়নের প্রয়োজন আছে। তাই যদি দেখা যায় একটা রাজনৈতিক ব্যবস্থাকে যদি তার ভালো তার মন্দ দিক বা হোয়াট আর দ্য মেরিটস এন্ড ডিমেরিটস নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে প্রথমেতে সেই ব্যবস্থা সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে এবং সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাকে আমরা তার ভালো বা তার লুপহোলস গুলো তখনই বিচার করতে পারি যখনই তখন তাকে অন্য ব্যবস্থার সঙ্গে আমরা তুলনা করতে পারি বা কম্পেয়ার করতে পারি। সুতরাং দেখা যায় যে যেমন ধরো অ্যাজ পার এক্সাম্পল আমরা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি। আমরা যদি ইতিহাস পড়ি, আমরা যদি পলিটিক্যাল সায়েন্স পড়ি, সেখানে আমরা দেখতে পাবো যে মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারো যে একটা বেশ পৃথিবীর ইতিহাসে বা পৃথিবী বা বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে একটা প্রবল শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। এখন এই ব্যবস্থার সঙ্গে যদি অন্যান্য রাষ্ট্রের তুলনা করতে চাই, যেমন ধরো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা ব্রিটেনের তুলনা করতে চাই, তাহলে আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাও জানতে হবে, ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থাও জানতে হবে। বা মার্কিন যুক্তরাষ্ট্রে বলতে পারো যে সেখানকার যে যদি পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল নিয়ে আলোচনা করতে চাই, সেই রাজনৈতিক দল ভালো না মন্দ সেটাও যদি আমাকে বিচার করতে হয়, তাহলে কিন্তু অন্যান্য দেশের রাজনৈতিক দলের প্রেক্ষাপটে আমাকে আলোচনা করতে হবে। একটা অ্যাজ পার এক্সাম্পল আমরা যদি আরো তুলনা করতে পারি, মার্কিন যদি বলতে পারো যে পার্লামেন্টে যে ব্যবস্থা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কি ধরনের শাসন ব্যবস্থা রয়েছে, আমরা খুব বলে থাকি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বা ফেডারেল সিস্টেম রয়েছে।
এবং যে ফেডারেল সিস্টেম অনুসৃত হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই ফেডারেল সিস্টেম যে সাধারণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো থাকে, সেই বৈশিষ্ট্যগুলোকে মেনে চলে কতখানি তৈরি হয়েছে বা কতখানি নিজেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্র তার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে নিজের মতো মোল্ড করে নিয়েছে, সেই সমস্ত বিষয় যদি সদর্থক বা বলতে পারো সবিস্তারে আমাদের যদি জানতে হয়, তাহলে কিন্তু আমাকে তুলনামূলক রাজনীতির আলোচনায় যেতেই হবে। এবং সেখানে যেতে গেলে আমরা দেখবো কানাডার মতো একটা দেশ, যেখানেও কিন্তু ফেডারালিজম বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে, সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে আমরা তার তুলনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের বলতে পারবো যে ফেডারালিজম বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে সমস্ত লুপহোলস বা অসুবিধাগুলো রয়েছে বা যেগুলো মেরিটস, যেদিকে ভালো দিকগুলো রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা কিন্তু কি করতে পারি, আলোচনা করতে পারি। এবং এখানেই কিন্তু তুলনামূলক রাজনীতির আলোচনার মজাটা কি করা যায়, অনুভব করা যায়। সুতরাং তুলনামূলক রাজনীতির আলোচনা যদি করা যায়, তাহলে দেখা যায় বিস্তৃতভাবে অটোমেটিক্যালি আমাদের কি হচ্ছে, জ্ঞানের পরিধি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের যে আলোচনা রয়েছে, সেই ধারণার স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি অনেকখানি বৃদ্ধি পায়। এবং দেখা যায় যে কোনো দেশে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার যে লিমিটেশন বা সীমাবদ্ধতা রয়েছে বা সুবিধাগুলো রয়েছে, সেই সম্পর্কে আমরা ভীষণভাবে অবগত হতে পারি এবং অন্যদের অবগত করা সম্ভব হয়। এখানেও আমরা ধরো উদাহরণ হিসেবে ভারতবর্ষের প্রসঙ্গটাও টানতে পারি। যেমন ধরো, যেটা আগে বললাম, মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে, তার সঙ্গে আমরাও বলি ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। কিন্তু এখানেও একটা প্রশ্ন জাগে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে, সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আর ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তারা কি এক? যদি প্রশ্নের উত্তরটা একটু খুঁজে পাওয়ার চেষ্টা করি, তাহলে দেখা যাবে তা তো নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে, সেটা টিপিক্যাল ফেডারাল ক্যারেক্টারকে অনেকটা অনুসরণ করে থাকে। কিন্তু ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, নিশ্চয়ই আমরা সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিছুটা ঋণী। মার্কিন যুক্তরাষ্ট্রে যে ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুসরণ করা হয় বা কানাডার ক্ষেত্রে যেভাবে করা হয়, সেগুলো থেকে আমরা কিছু কিছু উপাদান বা ফ্যাক্টর নিশ্চয়ই সংগ্রহ করেছি ঠিকই, কিন্তু আমরা নিজেরা নিজেদের মতো মোল্ড করে নিয়েছি। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে, সেটা নিশ্চয়ই একেবারে টিপিক্যাল ফেডারাল ক্যারেক্টারকে অনেকখানি অনুসরণ করে থাকে। কিন্তু আমাদের দেশে ভারতবর্ষে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা অনুসৃত হয়ে থাকে, সেটা আমরা বলতে পারি ইট ইজ আ কোয়াসি ফেডারাল ইন ক্যারেক্টার, অর্থাৎ একে আমরা আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলে উল্লেখ করতে পারি। এই তুলনামূলক পদ্ধতির ওপর আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা আজকে তাই এই যে তুলনা করতে যাচ্ছি, সেখানে আলোচনা বা তুলনা করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের তত্ত্ব নিতে হয়, সিস্টেম থিওরি, যেমন বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন মেথডে কি করতে হয়, বশবর্তী হয়ে করতে হয়। তাই তুলনামূলক পদ্ধতির উপর আজকের দিনে বর্তমান বা মডার্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট বা রাষ্ট্রবিজ্ঞানীরা অনেক বেশি নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী, তার নাম হচ্ছে রবার্ট ডাল, তিনি বলেছিলেন যে মার্কিন গণতন্ত্র নিয়ে যদি আমাদের আলোচনা করতে হয়, তবে সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে পলিটিক্যাল সিস্টেম বা রাজনৈতিক ব্যবস্থা রয়েছে, সেই রাজনৈতিক ব্যবস্থার যে গণতান্ত্রিক প্রক্রিয়া বা ডেমোক্রেটিক প্রসেস, তার বৈশিষ্ট্য বা তার যে গুণাবলী বা মেরিটস গুলো রয়েছে ইত্যাদি নিয়ে যদি আমরা সত্যি সবিস্তারে আলোচনা করি, তবে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক আলোচনা অনেক বেশি কি বলতে পারো যে স্ট্রাকচারাল হবে, সুগঠিত হবে, অনেক বেশি ট্রান্সপারেন্সি সেখানে লক্ষ্য করা যাবে, স্বচ্ছতা থাকবে এবং এটা অনেক বেশি কোঅর্ডিনেটেড হবে বা সুসংবদ্ধ হবে। বিংশ শতাব্দীর যদি গোড়ার দিকে দেখি, অর্থাৎ বলতে পারো যে একেবারে প্রথম দিকে রাষ্ট্রবিজ্ঞানীরা দেখেছে যে আলোচনার ক্ষেত্রে দেখা যায় যে একটা বিশেষ বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিল, দ্যাট ইজ দ্য বিহেভিয়ারালিজম বা আচরণবাদিতার উপরে গুরুত্ব দেয়। এবং স্বভাবতই দেখা যায় যে বলা যায় যে কাদের আচার আচরণ নিয়ে আমাকে ভাবতে হবে, সেখানে বলা হচ্ছে যে
কি রয়েছে, একটা রাষ্ট্রে কারা বাস করে, নাগরিকরা বাস করে। সুতরাং সিটিজেন্স বা নাগরিক যারা রয়েছে তাদের আচার আচরণ শুধু নাগরিকরা থাকলেই তো হবে না, রাষ্ট্রের ক্রিয়াকলাপ সঙ্গে সঙ্গে হচ্ছে বিভিন্ন গোষ্ঠী, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, প্রেশার গ্রুপ রয়েছে, তাদেরও যে বিহেভিয়ার, তাদের যে আচার আচরণ, সেই সমস্ত বিষয়গুলো আমাদের আলোচনার অঙ্গীভূত করতে হবে। সুতরাং দেখা যায় যে ধরো একটা এক্সপেরিমেন্টাল মেথড, যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি ক্ষেত্রে যদি দেখা যায় বা সায়েন্সের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, আমরা একটা নির্দিষ্ট ল্যাবরেটরির মধ্যে বা পরীক্ষাগারের ভেতরে সাধারণত সে ব্যাপারে এক্সপেরিমেন্ট করে থাকি বা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। কিন্তু সেই ব্যবস্থাটা তো নিশ্চয়ই তুলনামূলক রাজনীতি বা রাজনৈতিক ব্যবস্থা বা মানুষের আচার আচরণের ক্ষেত্রে সেভাবে কি প্রয়োগ করা সম্ভব? একটা নির্দিষ্ট ল্যাবরেটরিতে গিয়ে তাকে সেভাবে কিন্তু কি করা যায় না, পরীক্ষা নিরীক্ষা করা যায় না। তাহলে কিভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে? তাহলে দেখা যায় যে রাজনৈতিক ব্যবস্থায় যে বিভিন্ন ইনসিডেন্ট গুলো ঘটে যাচ্ছে, ঘটনাগুলি গুলো ঘটছে, তাকে কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে, বিশ্লেষণ করতে হবে। অন্যান্য রাজনৈতিক ব্যবস্থায় ওই ঘটনা, সেটাও যে যদি অন্যান্য রাজনৈতিক ব্যবস্থায় কোনো প্রভাব ফেলছে কিনা, সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন ধরো একটা উদাহরণ হিসেবে দেখতে পাই, যে ধরো আজকে আমরা দেখতে পাচ্ছি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ সংগঠিত হচ্ছে বা যুদ্ধ চলছে, বেশ কয়েক মাস ধরে যুদ্ধ চলছে, এবং দেখা যায় যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে তার ফলে ধরো রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি, ইউক্রেনের অর্থনৈতিক পরিস্থিতি, সেগুলো তো ভীষণভাবে সাংঘাতিক ভাবে এফেক্টেড হচ্ছে, বা সেক্ষেত্রে সেটা লক্ষ্য করা যাচ্ছে, বা রাশিয়ার সিনারিও বলো, ইউক্রেনের সিনারিও বলো, পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি বলো, সেগুলো তো ভীষণভাবে এফেক্টেড হচ্ছে। শুধু তাই নয়, তাদের এই যুদ্ধের ফলে পৃথিবীর সমস্ত দেশেরই কিন্তু ইকোনমিক বা অর্থনৈতিক পরিস্থিতি, তাদের রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানেও তার কিছুটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং দেখা যায় যে তাই একটা ঘটনা একটা দেশের রাজনীতিতে কতটা কিরকম প্রভাব ফেলছে, যেমন সেটাও আমাদের আলোচ্য বিষয় হয়ে ওঠে। সে একই ঘটনা অন্যান্য দেশের বা অন্য একটা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কি প্রভাব ঘটাচ্ছে, সেটাও আমাদের আলোচনার বিষয় হয়ে ওঠে বা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই কারণে দেখা যায় যে তুলনামূলক পর্যালোচনা বলো, বিভিন্ন ঘটনাবলী তুলনামূলক আলোচনা বলো, সেগুলো ভীষণভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরপর দেখা যাচ্ছে যে এছাড়াও আমরা বলতে পারি সেখানে তুলনামূলক পদ্ধতির ক্ষেত্রে প্রথমে সাধারণত কি ধরনের মেথড বা অনুসরণ করা হয়েছিল, সেখানে আমরা একটা মেথডের কথা বলতে পারি বা পদ্ধতির কথা বলতে পারি, এবং সেই পদ্ধতিটা হচ্ছে দ্যাট ইজ দ্য সোশ্যাল সায়েন্টিফিক রিসার্চ। সোশ্যাল মানে সামাজিক, সায়েন্টিফিক মানে বিজ্ঞানসম্মত, বলা যায় রিসার্চ মানে গবেষণা। তাহলে কি মানে হলো, সামাজিক বিজ্ঞানসম্মত গবেষণা। অনেক সমাজ বিজ্ঞানীরা মনে করেন যে এই যে গবেষণা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে বিভিন্ন ধরনের রিসার্চ করা হয়, সেই রিসার্চ কিন্তু সবসময় সায়েন্টিফিক হওয়া প্রয়োজন বা বিজ্ঞানসম্মত হওয়া প্রয়োজন আছে। গবেষণা সব গবেষণা, কেননা এই গবেষণার মাধ্যমে কোনো বিষয় বা কোনো ঘটনাবলী তার যে একটা বলতে পারো ভিজিবিলিটি বা সত্যতা, প্রেডিক্টিবিলিটি বা বলতে পারো যে তার সম্ভাবনা বা তার নির্ভুলতা, সেই সমস্তগুলোকে যাচাই করা যায়। একজন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী, তিনিও যথেষ্ট বিখ্যাত, যার নাম হচ্ছে জেমস কোলম্যান। তিনি বলেছিলেন যে বলতে পারো যে ইউ ক্যান নট বি সায়েন্টিফিক ইফ ইউ আর নট কম্পেয়ারিং, অর্থাৎ তুমি কখনোই বিজ্ঞানসম্মত হতে পারো না যতক্ষণ না পর্যন্ত যদি না তুমি কোনো বিষয়ের মধ্যে তুলনা করছো। ভৌত বিজ্ঞান বা যদি ফিজিক্যাল সায়েন্সের কথা আমরা এই প্রসঙ্গে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যায় যে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন পরীক্ষাগারে বিভিন্ন নিয়ন্ত্রণ, বলতে পারো যে বিভিন্ন নিয়ন্ত্রণ শর্তাবলী বা বিভিন্ন কতগুলো শর্ত থাকে, সেই শর্তের মধ্যে কি করা হয়, এক্সপেরিমেন্ট করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয় বা তুলনা করা হয়।
কিন্তু সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে বলতে পারো যে সেই রকম কিন্তু কোন রকম কি নিয়ন্ত্রিত শর্তাবলীর মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা যায়? কখনোই তা সম্ভব হয় না। এই প্রসঙ্গে আমরা একটা উদাহরণ টানতে পারি বা উদাহরণের কথা বলতে পারি। একজন সমাজ বিজ্ঞানী একটা দেশে ধরো ইলেকট্রাল প্রসেস বা নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনা করতে পারে এবং সেই নির্বাচনী ব্যবস্থা নিয়ে আলোচনা করার সময় সেখানে নাগরিকদের ভোটাধিকার, রাজনৈতিক দলের প্রভাব, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েও আসতে পারে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে তিনি আলোচনা করার ক্ষেত্রে হঠাৎ করে কি ড্রাস্টিক্যালি কোনো একটা দেশে বলতে পারো যে নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে দুম করে পরিবর্তনের কথা বলতে পারে? কখনোই সেটা সম্ভবপর হয় না। এবং সেক্ষেত্রে দেখা যায় যে তিনি যদি মনে করেন যে বা সমাজবিজ্ঞানী যদি মনে করেন যে একটা দেশের রাজনৈতিক ব্যবস্থাকে কিছুটা পরিবর্তন করা প্রয়োজন আছে, তবে সেক্ষেত্রে তিনি তার কিছু অ্যাজাম্পশন বা তিনি কিছুটা বলতে পারো যে সে অনুমানকে তিনি নিয়ে আসতে পারেন বা সেই অনুমানকে সকলের কাছে হাজির করতে পারেন বা সেখানে তাত্ত্বিক প্রক্রিয়ায় বা তত্ত্বের মাধ্যমে সেগুলো আনতে পারেন এবং সেই অনুমানের উপর ভিত্তি করে সেগুলোকে বাস্তবে কতটা প্রয়োগযোগ্য করা যায় সেটার কথা বা সেটার আলোচনা বা সেটার বিশ্লেষণের মাধ্যমে তিনি কিন্তু সকলের মধ্যে প্রচার করতে পারেন যে এই মেথডটা নেওয়া যেতে পারে। তবে একটা দেশের রাজনৈতিক ব্যবস্থাকে ভালোভাবে ব্যাখ্যা করা সম্ভব। সুতরাং সেখানে তাহলে দেখা যায় যে এখানে প্রকল্পের এখানে বলতে পারো যে কোনো একটা পদ্ধতির ক্ষেত্রেও একটা অ্যাজাম্পশন বা অনুমান বা হাইপোথিসিসেরও একটা বিরাট কি থেকে থাকে, অবদান থেকে থাকে। কিন্তু কখনোই পরীক্ষাগারে কি সবসময় ভাবে হাইপোথিসিসের মাধ্যমে বা প্রকল্পের মাধ্যমে করা সম্ভব? কখনোই সম্ভব নয়। সুতরাং পরীক্ষাগারে এভাবে যে যে ফিজিক্যাল সায়েন্স বা বলতে পারো যে ভৌত বিজ্ঞানে যেভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় সামাজিক প্রেক্ষাপটে সেটা কিন্তু করা সম্ভবপর হয় না। যেমন ধরো উদাহরণস্বরূপ বলা যায় যে আজকে আমরা একটা বলতে পারি ভারতবর্ষের একটা উদাহরণ করার ক্ষেত্রে বলতে পারি, যেমন ধরো প্রথমে আমাদের যেমন নির্বাচনী প্রক্রিয়া যখন ছিল তখন প্রথম দিকে আমরা ধরো কি হচ্ছে ব্যালট পেপারে কি হচ্ছে আমরা আমরা ভোটাধিকার প্রয়োগ করতাম। কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে সেখানে কিন্তু ব্যালটের মাধ্যমে ভোট হলে সেখানে অনেক কি রয়েছে, অসুবিধে রয়েছে বা লুপহোলস লক্ষ্য করা যায় যেমন সেখানে অনেক রকম ছাপ্পা ভোট ইত্যাদি পড়ে থাকে। কিন্তু পরবর্তীকালে তাই নির্বাচন কমিশন কিন্তু এই পদ্ধতি পরিবর্তন ঘটায় এবং ইলেকট্রনিক্স ভোটিং কি বলে ভোট প্রক্রিয়া বা ইলেকট্রনিক্স ভোট দেওয়ার প্রক্রিয়া তারা আনয়ন করে থাকে। এবং আজকে আমরা তার ফলে কি হচ্ছে কোনো বাটন পুশ করে আমাদের পছন্দ মতো কোনো ব্যক্তিকে নির্বাচন করতে পারি বা তাকে ভোটে জয়লাভ করাতে সহায়তা করতে পারি। সুতরাং কি হলো, আমরা কিন্তু দু রকমের কি হচ্ছে ভোটিং প্রসিডিওর দেখছি। একটা হচ্ছে ইলেকট্রনিক্স ভোটিং সিস্টেম আর একটা হচ্ছে যেটা বলতে পারো যে গোপন কনফিডেন্সিয়াল যে ব্যালট প্রক্রিয়ার মাধ্যমে ভোট দেওয়া। দুটোরই কিন্তু আমরা ভালো মন্দ বিচার করতে পারি এবং করে আজকের দিনে আমরা আজকে ইলেকট্রনিক্স ভোটিং কি হচ্ছে মেথডটা আমরা আজকে অনুসরণ করে থাকি। যেমন এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা আজকে বলতে পারি টিএন সেশনের কথা, যিনি মারা গেছেন সম্প্রতিকালে এবং তিনি কি করেছিলেন বলতে পারো যে প্রথম তিনি কিন্তু কি হয়েছিলেন ভোটার্স আইডেন্টি কার্ড এই কার্ডটা প্রবর্তন করার চেষ্টা করেছিলেন এবং সেটা করেও ছিলেন এবং বাস্তবে আজও তার রিলেভেন্সি প্রচন্ড ভাবে রয়েছে। আজকে আমরা এই ভোটার কার্ড দেখি আমরা কিন্তু আমাদের কি কোথায় ভোটে আমরা যে ভারতবর্ষের নাগরিক এক্ষেত্রে আমাদের যেমন 18 রয়েছে তেমনিও কিন্তু কি করতে হয় আজকে কিন্তু আমাদের ভোটার নামটা 18 বছর বয়স হলেও কিন্তু ভোটার তালিকায় কি করতে হয় সেখানে সেটা ইনকর্পোরেট করতে হয় বা করতে হয় যার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি আমাদের দেশে 18 বছর বয়স থেকে কতজন ভোটার ভারতবর্ষে ভোট দিয়ে থাকে। সুতরাং এই জিনিসগুলো আমরা কি করছি আগে উন্নত যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর সঙ্গে যখন আমরা আমাদের দেশের ধরো ভোটিং প্রসিডিওর নিয়ে আলোচনা করছি বা তুলনা করছি সেখানে আমরা কোন দিক দিয়ে এগিয়ে আছি কোন দিক দিয়ে পিছিয়ে আছি সেগুলো আমরা কি করতে পারি ব্যাখ্যা করতে পারি বা নিজেদের
ব্যবস্থার কোন দিকটা ভালো দিক, কোন দিকটা মন্দ দিক, সেগুলোকে বিচার করতে পারি। এবং এইভাবে কিন্তু আমরা আমাদের তুলনামূলক রাজনীতির আলোচনাতে এইগুলোর কি রয়েছে, এতটা কি রয়েছে রেলিভেন্সি, তাই তুলনামূলক রাজনীতির আলোচনা এতটা রেলিভেন্সি আমরা লক্ষ্য করে থাকি। এবং এইভাবে আমরা ধরো দুটো দেশে, অর্থাৎ ধরো আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটিং প্রক্রিয়া, ভোটিং প্রসিডিওর আর ভারতবর্ষের ভোটিং প্রসিডিওরের মধ্যে যদি আলোচনা করি, তাহলে দেখা যায় যে এইভাবে দুটো দেশের মধ্যে তুলনামূলক আলোচনার মাধ্যমে আমরা হয়তো একটা যেমন সঠিক সিদ্ধান্তেও আসতে পারবো, তেমনি একটা হয়তো সাধারণ সিদ্ধান্তেও আসতে পারবো। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাবো যে সেখানে হয়তো কোনো দেশের কোনো ব্যতিক্রমী চিন্তাধারা রয়েছে, সেখানে সেই দেশেরও একটা ব্যতিক্রমী সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারবো। সুতরাং দেখা যায় যে এখান থেকে আমরা সাধারণ মন্তব্যে বা সাধারণ সিদ্ধান্তে আসা আমাদের যেমন সম্ভব হয়, আবার সঙ্গে সঙ্গে সেখানে একটা জেনারেলাইজেশন বা সাধারণীকরণও সম্ভবপর হয়ে থাকে। এইভাবে তুলনামূলক পদ্ধতিতে কি হচ্ছে যে যখন আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী যার কথা আমরা বলতে পারি তার নাম হচ্ছে সারতরি। সারতরি বলেছিলেন যে একটা সিস্টেম বা ব্যবস্থা বলতে পারো যে নিয়ন্ত্রণমূলক কাজ বা যে সিস্টেম ফাংশন রয়েছে, সেটাকে কি হচ্ছে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে যদি বিচার করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে সেটাও কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে বিবেচিত হয়ে থাকে। অর্থাৎ বলা যেতে পারে যে ধরো একটা পলিটিক্যাল সিস্টেম বা একটা রাজনৈতিক ব্যবস্থা, ধরো হচ্ছে এখন আমরা বলতে পারি ব্রিটেনে যদি আজকে একটা, ব্রিটেনে কি রয়েছে, ইউনিটারি পলিটিক্যাল সিস্টেম রয়েছে, বা বলতে পারো একটা এককেন্দ্রিক রাজনৈতিক ব্যবস্থা রয়েছে। সেই রাজনৈতিক ব্যবস্থাকে যদি আমাদের বিবেচনা করতে হয়, সেখানে কিন্তু তার সেন্টার স্টেট রিলেশন, কেন্দ্র রাজ্য সম্পর্ক, বা সেখানকার যে রাজনৈতিক ব্যবস্থা যে তৈরি করে থাকে পলিটিক্যাল পার্টি, তাদের কি ভূমিকা, কটা রাজনৈতিক দল রয়েছে, সেটা বাইপার্টি সিস্টেম না মাল্টিপার্টি সিস্টেম, এই সমস্ত গুলো কিন্তু আলোচনা অঙ্গীভূত হয়ে যায়। সুতরাং সবকিছু উপাদানই একটা ইন্টিগ্রাল পার্ট বা বলতে পারো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের বিবেচনার মধ্যে আনতে হয়। এবং সেখানে যখন আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যাব, যেমন ধরো ব্রিটেনের ক্ষেত্রে যদি দেখা, ব্রিটেনে আমরা বললাম ইউনিটারি একটা পার্লামেন্টারি পলিটিক্যাল সিস্টেম রয়েছে, নিশ্চয়ই সেখানে রয়েছে, এটা আমাদের কাছে সত্য, সেটা ঠিকই, কিন্তু সেখানেও কিন্তু আর এক ধরনের রাজনৈতিক ব্যবস্থা কিন্তু সুপ্ত অবস্থায় রয়েছে, দ্যাট ইজ দ্য মনার্কি বা রাজতন্ত্র, যেটা আমাদের কাছে বলতে পারো যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, বা বলতে পারো যে যেটা টাইটুলার মনার্কি রয়েছে। কিন্তু দেখা গেছে যে তুলনামূলক রাজনীতির আলোচনায় যদি এই প্রেক্ষাপটে বিচার করে থাকি, সেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ব্রিটেন দেখবে সেখানে কিন্তু যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে কিন্তু অ্যাক্টিভ মনার্কি থেকে টাইটুলার মনার্কিতে এসে পৌঁছেছে, এবং নিজেকে যুগের সঙ্গে সঙ্গে কি করেছে, রাজতন্ত্র নিজেকে মোল্ড করে নিয়েছে, এবং সেখানে পার্লামেন্টারি সিস্টেম বা পার্লামেন্টারি ব্যবস্থাকে কি করেছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং বলেছে আমি আছি, থাকবো, ঠিক আছে, কিন্তু আমি কি করব, জনগণ যেহেতু পার্লামেন্টারি সিস্টেম, জনগণ বলবো না, পার্লামেন্টারি বা সংসদীয় ব্যবস্থা সেখানে রয়েছে এবং সেটা যথেষ্ট সফলভাবে ব্রিটেনে চলছে, সুতরাং তাকে আমি পুরো কোঅপারেশন বা সহযোগিতার মাধ্যমে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তুলনামূলক রাজনীতির আলোচনায় কিন্তু সেই প্রেক্ষাপটও দেখানো হয়। দেখো ব্রিটেনের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে নিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সিস্টেম বা রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। যেমন ভারতবর্ষে কি রয়েছে, পার্লামেন্টারি সিস্টেম বা সংসদীয় ব্যবস্থা রয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে সংসদীয় ব্যবস্থাতেও কিন্তু একটা টাইটুলার হেড বা নিয়মতান্ত্রিক শাসকের অবতারণা করা হয়েছে, এবং সেটা হচ্ছে রাষ্ট্রপতি। তাহলে আমরা কি কিছুটা কিসের ছোঁয়া নিলাম, মনার্কি থেকে কিছুটা ছোঁয়া আমরা সেখানে নিয়ে নিলাম। জানো আমরা দেখেছি ব্রিটেনের কাছ থেকে শাসন ব্যবস্থা ক্ষেত্রে আমরা অনেক কিছু নিয়েছি,
সুতরাং দেখা যায় যে দেখো তাহলে তুলনামূলক কি হচ্ছে, একটা বিভিন্ন দেশের রাজনৈতিক পরিস্থিতি বা ব্যবস্থাকে আমরা তুলনা করছি, করে কোনো ব্যবস্থার ভালো দিকটা আমরা গ্রহণ করছি, কোনো দেশটার কোনো ব্যবস্থার খারাপ দিকটাকে আমরা বর্জন করছি। সুতরাং দেখা যায় যে এই জিনিসগুলো তো পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে কি করা সম্ভব, কখনোই করা সম্ভবপর হয় না। সুতরাং কি হচ্ছে, এটা কিন্তু করা সম্ভব হয় এই বলতে পারো যে সোশ্যাল অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে, সোশ্যাল বলতে পারো যে সায়েন্টিফিক মেথড অর্থাৎ একটা সামাজিক, এবং সেখানে আমাদের জানাতে হবে ব্রিটেনে কি হচ্ছে সামাজিক পরিস্থিতি কিরকম, আমাদের দেশের সামাজিক পরিস্থিতি কিরকম, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একটা কি বলতে পারো যে বিষয়টাকে বিবেচনা করতে হবে। সুতরাং দেখা যায় যে তাই রাষ্ট্রবিজ্ঞানীরা সোশ্যাল সায়েন্টিফিক মেথড বা সামাজিক রাজনৈতিক ব্যবস্থার একটা বিজ্ঞানসম্মত ব্যাপার বা গবেষণার উপরে ভীষণ গুরুত্ব আরোপ করেছেন। এরপরে আমরা যেটা আসতে পারি সেটা হচ্ছে ইন্টিগ্রেটিভ থিংকিং, অর্থাৎ সেখানে কি বলা হয়েছে, যেখানে কিছু কিছু সমাজ বিজ্ঞানী বলতে পারো যে একটা বৈজ্ঞানিক বা বিজ্ঞানমূলক অনুসন্ধান বা তুলনামূলক পদ্ধতি নিশ্চয়ই প্রয়োগ করে থাকেন বা ইমপ্লিমেন্ট করতে থাকেন, কিন্তু এর সঙ্গে বলা হচ্ছে যে বলা যায় যে তুলনার সাহায্যে চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতাও লক্ষিত হয়। তারা নিশ্চয়ই সেখানে তারপর সোশ্যাল বলতে পারো সায়েন্টিফিক মেথডটাকে কখনোই তারা ইগনোর করে না, নিশ্চয়ই সেটাকে করে, কিন্তু তারা বলা যায় যে অনেক বেশি প্রোগ্রেসিভ ইন মাইন্ড, অর্থাৎ তারা কিন্তু তাদের চিন্তাধারাকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং সেক্ষেত্রে তারা বলেন যে যার মাধ্যমে তারা বলেন যে তারা অনেক বেশি ভালোভাবে বলতে পারো যে কোনো একটা দেশে সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থাকে আরো বেশি ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলা যেতে পারে একজন রাষ্ট্রবিজ্ঞানীর কথা আমরা বলতে পারি, যার নাম হচ্ছে সোয়ানসন বলে একজন ছিলেন। তিনি একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন থিংকিং উইদাউট কম্প্যারিজন ইজ আনথিঙ্কেবল, অর্থাৎ বলা যেতে পারে যে তুলনা ছাড়া চিন্তা ভাবনা কখনোই করতে পারা যায় না, তার একটা কনস্ট্রাকটিভ বা গঠনমূলক চিন্তা ভাবনা করা সম্ভবপর হয় না। আজকে যদি ধরো আমাদের যদি বাস্তব জীবনেও কথা ভাবি, যদি ধরো আমরা ধরি খুব ছোট্ট, ধরো অনেক সময় বলা হয় যে একটা ক্লাসে বাচ্চাদের মধ্যে একজনের মা আর একজনের মার সঙ্গে কি করছে, ধরো তার মেয়ের রেজাল্ট নিয়ে কি হচ্ছে আলোচনা করতে গিয়ে ওই মেয়েটার রেজাল্ট ভালো, এই মেয়েটার রেজাল্ট অতটা, আমার মেয়েটা অতটা রেজাল্ট ভালো হয়নি, এখানেও সেখানে কিন্তু তুলনা বা কম্পেয়ার এনে ফেলে। সুতরাং তাই বলা হয় যে তুলনা ছাড়া চিন্তা ভাবনা কখনোই করা সম্ভব নয়। এই প্রসঙ্গে বলতে গিয়ে জার্মান সমাজতত্ত্ববিদ, তার কথা আমরা বলবো, যার নাম হচ্ছে এমিলি ডুরখাইম। তিনি কি বলেছিলেন, বলা যেতে পারে যে দ্য কম্পারেটিভ মেথড বলতে পারো অর্থাৎ তুলনামূলক পদ্ধতি enables research to cease to be purely descriptive, অর্থাৎ সেখানে কিন্তু বর্ণনা কি বলতে পারো যে প্রচন্ড ভাবে প্রয়োজন আছে, বর্ণনা ছাড়া কিন্তু কখনোই তুলনা ভালো মতো করা যায় না। অর্থাৎ তুলনামূলক রাজনীতির আলোচনা করতে গেলে পদ্ধতিগত দিক দিয়েও যদি বিচার করতে হয়, সেখানে ইট শুড বি ডেসক্রিপটিভ ইন নেচার, অর্থাৎ সেটা কিন্তু বর্ণনামূলক হওয়ার প্রয়োজন আছে। এছাড়াও তিনি আরো বলেছিলেন যে যদি বর্ণনা করতে হয় সেখানে কিন্তু সেটা বর্ণনাটা সকলের ক্ষেত্রে বোধগম্য হওয়া উচিত, অর্থাৎ নিশ্চয়ই আমি সেটা ডেসক্রিপটিভ হব, বাট ইট ইজ নট কমপ্লিকেটেড ইন নেচার, অর্থাৎ সেটা কিন্তু জটিল হবে না। কোন দেশের রাজনৈতিক ব্যবস্থা নিশ্চয়ই যুগ এগিয়েছে, জটিল বা জটিলতর হয়েছে, কমপ্লিকেটেড হয়েছে, কিন্তু তা হলেও তাকে আমাদের কিন্তু সহজ সরল ভাষায় বুঝতে হবে বা বোঝাতে হবে, তবেই কিন্তু সাধারণ মানুষের কাছে তুলনাটা অনেক বেশি কি হয়ে থাকবে, অ্যাকসেপ্টেড হবে বা গ্রহণযোগ্য হবে বলে মনে করা হয়ে থাকে। এবং সেক্ষেত্রে আরেকটা যেটা বলা যেতে পারে, একটি তুলনামূলক আলোচনা কারণগুলো বার যখন আমরা করব,
তখন কিন্তু সবসময় যেটা আমি বলছিলাম, যেখানে বিশ্ব দৃশ্যতা অর্থাৎ কোথায় কোথায় ক্ষেত্রে, যেমন ধরো একটা রাজনৈতিক দল নিয়ে যদি আমরা আলোচনা করি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের সঙ্গে ভারতবর্ষের রাজনৈতিক দলের আমি আলোচনার চেষ্টা করলাম। সেখানে তাহলে আমাকে কি করতে হবে, রাজনৈতিক দল কাকে বলে বা রাজনৈতিক দল কাকে বলে দুটো দেশে, নিশ্চয়ই সেটা আমার সংজ্ঞা অনুযায়ী ব্যাখ্যা করব। তারপর সেখানে কি করা হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দল কি রকম রয়েছে তার যে ইতিহাস, তার হিস্টোরিক্যাল অ্যাসপেক্টটা আমাদের ব্যাখ্যা করতে হবে। সঙ্গে সঙ্গে ভারতবর্ষের রাজনৈতিক দলে তারও হিস্টোরিক্যাল অ্যাসপেক্টটা বা ইতিহাসে কি রয়েছে বা তার ইভলিউশন, তার বিবর্তনটাও আমাদের দুটো দেশের বিবর্তনকেও তুলে ধরতে হবে। এবং যেটা আমাদের দেশের সঙ্গে বলতে পারো যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের ক্ষেত্রে সব থেকে বড় পার্থক্য হয়ে থাকবে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি রাজনৈতিক দল দেখো, সেটা হচ্ছে বাইপার্টি সিস্টেম বা দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায়, যেখানে কিন্তু ভারতবর্ষের মতো দেশে যদি লক্ষ্য করো, সেখানে কিন্তু কি দেখা যায়, মাল্টি পার্টি সিস্টেম বা বহুদলীয় ব্যবস্থা দেখা যায়। সুতরাং সেখানে আমি কিন্তু একটা কথা বললাম, সেটা হচ্ছে মাল্টিপার্টি সিস্টেম কিভাবে ইভলভ হচ্ছে, আর মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে কিন্তু বাইপার্টি সিস্টেম কিভাবে ইভলভ হচ্ছে সেটাও আমাদের জানা প্রয়োজন আছে। সুতরাং সেখানে আমরা কিন্তু ইতিহাসকেও কিন্তু আমরা কি করতে পারি না, উপেক্ষা করতে পারি না। অর্থাৎ সেখানে তার একটা ঐতিহাসিক আসপেক্ট বা হিস্টোরিক্যাল যে আসপেক্ট রয়েছে, সেটাকেও আমাদের বিচার করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ঐতিহাসিকগত একটা প্রবণতা লক্ষিত হয় যে পূর্বের সঙ্গে নতুনের অনেকটা ড্রাস্টিক্যালি পার্থক্য বা অনেকটা বড় পার্থক্য দেখা যায়। এবং অনেক সময় দেখা যায় যে একটা ব্যবস্থা লক্ষ্য করা যায় যে পার্থক্যের কারণগুলোকে আমাদের কিন্তু যদি স্পষ্টভাবে বা ডিস্টিংক্টলি চিহ্নিত করতে হয়, তবে সেক্ষেত্রে আমাদের কিন্তু হিস্টোরিক্যাল মেথডটাকেও আমাদের অনুসরণ করতে হয়। যদি আমরা ঔপনিবেশিকগত ইতিহাস পর্যালোচনা করি, ধরো ভারতবর্ষের উপনিবেশ, আমরা তো জানি ভারতবর্ষ প্রায় 200 বছর ব্রিটিশদের আন্ডারে ছিলাম। তাহলে দেখা যায় ওই উপনিবেশগুলো থেকে বা উপনিবেশ থেকে ভারতবর্ষ স্বাধীনতা যে অর্জন করলো বা স্বশাসন পেল, সেটা যখন কি পরিস্থিতিতে পেল বা কি প্রেক্ষাপটে পেল, সেটাও তো আমাদের আলোচনা অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়াও এই ঔপনিবেশিক শাসন ব্যবস্থার অধীনস্থ জনসাধারণ যেভাবে প্রায় ধরো ভারতবর্ষের ক্ষেত্রে প্রায় 200 বছর আমরা শোষিত হয়েছি বা এক্সপ্লয়েটেড হয়েছি, তার উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের দেশে পরবর্তীকালে যখন নতুন ভারতবর্ষ গড়ে উঠবে, সেইখানে সেই ভারতবর্ষের যে পরিকাঠামো বা স্ট্রাকচার, পলিটিক্যাল স্ট্রাকচার বলো বা তার করতে পারো সামাজিক যে পরিকাঠামো বা সোশ্যাল স্ট্রাকচার গড়ে উঠবে, সেটাকে কিন্তু আমাকে তার ইতিহাসগত চিন্তা ভাবনা বা আমার দেশ যে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতা আন্দোলন বা সেই সময় ইংরেজদের সঙ্গে আমাদের দেশের নেতাদের কি আলোচনা, সেইগুলোকে আমাদের থরলি বা তার মধ্য দিয়ে যেতে হবে। তাই বাস্তবে বলা যায় যে এই প্রসঙ্গে আরেকটা কথা বলা যেতে পারে যে ঔপনিবেশিক রাষ্ট্রগুলির অধীনে থাকা দেশগুলো যখন স্বাধীনতা প্রাপ্ত হয়েছে, সেই দেশগুলির সামাজিক পরিকাঠামো আর উন্নত দেশগুলির যে সামাজিক পরিকাঠামো বা রাজনৈতিক পরিকাঠামো রয়েছে, তার মধ্যে সেই জন্য অনেক বেশি কি দেখা যায় যে অনেক বিরাট পার্থক্য বা কি হচ্ছে বড় পার্থক্য দেখা যায়। সেই কারণে কিন্তু সেই ধরনের ফ্রেজ গুলো আসে যে উন্নত রাষ্ট্র ডেভেলপ কান্ট্রি, অনুন্নত রাষ্ট্র আন্ডার ডেভেলপ কান্ট্রি বা উন্নয়নশীল রাষ্ট্র ডেভেলপিং কান্ট্রি। এই সমস্ত ধরনের আমরা বিভিন্ন তুলনার মাধ্যমে সেইগুলোকে বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণীতে কি করে থাকি, সাধারণত ফেলে থাকি। তাই ব্রিটিশদের অধীনস্থ ভারতবাসীকে ব্রিটিশদের বলতে পারো যে আধুনিকতার মানসিকতা, মানে ব্রিটিশরা যেভাবে শোষণ করেছিল সেক্ষেত্রে বা তাদের যে প্রায় অনেকদিন পিছিয়ে রেখেছিল, সে প্রসঙ্গে কি হচ্ছে যে বলতে পারা যায় যে ভারতবর্ষকে যখন স্বাধীনতা প্রাপ্ত হলো ভারতবর্ষ, তখন কিন্তু তাকে অনেক বেশি কষ্ট করে আজকে মানে বলতে পারো যে স্বাধীনতার 75 বছরে আজকে আমরা কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছি অনেক কষ্ট সহ্য করে বা অনেক সংগ্রামের মধ্য দিয়ে।
সুতরাং দেখা যায় যে এ প্রসঙ্গে বলতে গিয়ে এরিক উলফ বলেছিলেন যে ঐতিহাসিকগত বলতে পারো যে আমাদের কোনো দেশকে যদি জানতে হয় তবে সেই দেশের ইতিহাসকে তো আমাদের জানতে হবে এবং সেই দেশের ইতিহাসের সঙ্গে অন্যান্য দেশেরও যে ইতিহাসের যে কোনো সংযোগ বা ইন্টার কানেকশন আছে কিনা সেগুলোকেও আমাদের কিন্তু জানা প্রয়োজন আছে। সুতরাং ইতিহাসকে বা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিকে কখনো আমরা অফ করে বা ইগনোর করে কখনো আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সুতরাং তুলনামূলক রাজনীতির আলোচনায় কিন্তু এই হিস্টোরিক্যাল মেথড বা ঐতিহাসিক পদ্ধতিও আমাদের আলোচনায় এসে যায়। এরপরে আমরা বলতে পারি যে কি কি তুলনা পদ্ধতি আজকের দিনে আমরা সাধারণত অনুসরণ করে থাকি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থা, তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে বিভিন্ন কাঠামো ইত্যাদি যদি আলোচনা করা হয়, সেক্ষেত্রে আমরা যে পদ্ধতিগুলো সাধারণত অনুসরণ করে থাকি সেগুলো হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল মেথড। দ্বিতীয়ত বলা যায় যে স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতি বা পরিসংখ্যানমূলক পদ্ধতি। তৃতীয়ত হচ্ছে তোমার বলতে পারো নজির সমীক্ষা পদ্ধতি, তার কথা বলতে পারি। আর একটা হচ্ছে বলতে পারে যে যেটা বলা হয় কেন্দ্রীয় তুলনামূলক পদ্ধতি, নজির সমীক্ষামূলক পদ্ধতি, যেগুলোকে আমরা কেস স্টাডি বলতে পারি। এবং চতুর্থত বলা যায় কেন্দ্রীভূত তুলনামূলক পদ্ধতি, বা যেটাকে আমরা বলে থাকি বলতে পারা যায় যে সেটা হচ্ছে তোমার বলতে পারো যে ফোকাসড মেথড, এইগুলো কথা বলতে পারি। এরপরে আমরা আসি একটু বলে ফেলি পরীক্ষামূলক পদ্ধতি কি। সাধারণত দেখা যায় যে পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং তার ভিত্তিতে সাধারণত বিশ্বজনীন কোনো তত্ত্ব বা যখন সূত্র নির্মাণ করা হয় তাকে আমরা বলে থাকি যে কি হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতি। এবং সেখানে দেখা যায় যে একজন গবেষক তার এক্সপেরিমেন্ট বা গবেষণার জন্য সাধারণত কতগুলো বিষয় বা কতগুলো উপাদান বা কতগুলো ফ্যাক্টরকে চিহ্নিত করে